নমস্কার, আমি সুচিস্মিতা। প্রেতভূমি চ্যানেলের বাংলাদেশ সিরিজের আজকের গল্প আয়নাবাড়ির প্রেতিনী। গল্পটি লিখেছেন মনোজ দাস। মেঘনা নদীর তীরে ছোট্ট গ্রাম দুর্গাপুর। গ্রামটি ছোট হলেও খুব পুরনো। চাষাভুষো মানুষের বাস, জমি চাষ করে আর মেঘনা মাছ ধরে চলে তাদের জীবন। গ্রামের সবচেয়ে প্রাচীন মানুষটি বলেন, এই গ্রাম চিরকাল এমন নাকি ছিল না। একসময় নাকি এখানে এক জমিদার ছিলেন। তার আমলে সচ্ছলতা আর জাঁকজমকে উছলে থাকতো এই ছোট্ট গ্রামটি। তারপর একদিন কে জানে কার অভিশাপে মরে গেল জমিদারদের সব উত্তরাধিকারী। উঠে গেল জমিদারি। তারপর থেকে হতশ্রী হয়ে গেল এই গ্রাম। এই কথা যে মিথ্যে নয় সেটা বোঝা যায় জমিদারের পেল্লায় বাড়িখানা দেখলে। মেঘনার পাড় ঘেঁষে দাঁড়িয়ে আছে বাড়িটি। এখন অবশ্য বাড়ি নয়, ধ্বংসস্তূপ। চারদিকের আগাছার জঙ্গলের মধ্যে একটা বাড়ির কাঠামো কেবল দাঁড়িয়ে আছে। গ্রামের মানুষ বাড়িটাকে বলে আয়না বাড়ি। আয়না বাড়ির আশেপাশে আরও কিছু বাড়ি নাকি ছিল একসময়। সেসব ভেঙে পড়ে পুরোপুরি ধ্বংসস্তূপ হয়ে গেছে, কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো রকমে টিকে আছে এই আয়না বাড়িটি। শোনা যায় একবার শহর থেকে এক ঠিকাদার এসেছিল এই বাড়ির দরজা জানলা খুলে নিয়ে যাবে বলে। ঠিকাদার নিজে দেখাশোনা করছিল কাজ করতে করতে বেলা পড়ে যায়, সন্ধ্যা ঘনিয়ে আসে। লোকটা বসেছিল একটা ঘরে। সেই ঘরে ছিল বড়সড় এক আয়না। সন্ধে ঘনাতেই সেই আয়না নাকি হঠাৎই এক নীলচে আলোয় ঝলমল করে ওঠে। এই দেখে যেসব মজুর কাজ করছিল তারা ভয়ে দূর করে পালায়। ঠিকাদার কিন্তু পালাতে পারেনি। পরদিন সকালে তার মৃতদেহ পাওয়া যায় ওই আয়নার সামনে। আগে গ্রামের মানুষ ভগ্নস্তূপ বাড়িটাকে বলতো ভূতের বাড়ি। ওই ঠিকাদারের মৃত্যুর পর থেকে লোকে নতুন নাম দিয়েছিল আয়না বাড়ি। রাতের বেলা তো অনেক দূরের কথা, দিনের বেলাতেও কেউ পা রাখত না আয়না বাড়ির আশেপাশে। মেঘনা নদীর ওপর দিয়ে অনেক নৌকো চলাচল করত। মালপত্র নিয়ে যেত অনেক বড় বড় নৌকো। উজানে নৌকা নিয়ে যেতে হলে গুণ টানার দরকার পড়ত। তখন মাঝিদের নামতে হতো তীরে, নৌকায় কাছি বেঁধে টেনে নিয়ে যেতে হতো। যেতে যেতে আয়না বাড়ির কাছে গেলে তারা শুনতে পেত বাতাসের এক অদ্ভুত শব্দ। কেউ যেন ডাকছে তাদের, আয় আয়, কাছে আয়। শুধু যে মেঘনার বুকের মাঝি মাল্লারা শুনতো এই ডাক তা নয়। গভীর রাতে চরাচর যখন ঘুমিয়ে পড়তো, চাঁদ ঢাকা পড়ে যেত মেঘের আড়ালে, কোনো রাত জাগা পাখি হঠাৎ ডেকে উঠত ভয় পেয়ে। তখন গ্রামের মানুষ বুঝতে পারত এক ভুতুড়ে বাতাস বয়ে যাচ্ছে চারদিকে, শোঁ শোঁ শব্দে। সেই বাতাস যেন বলছে আয় আয়। আর সেই বাতাস আসতেই ঘরের ভিতরের ঝুলন্ত নিভু নিভু হ্যারিকেনটা দুলতে শুরু করত। দুলতে দুলতে হঠাৎ নিভে যেত। ভয় পাওয়া মানুষ আল্লাহর নাম নিয়ে বিড়বিড় করতো, বলতো বাঁচাও আল্লাহ বাঁচাও। রফিক আহমেদ ঢাকার ছেলে, তরতাজা 32 বছরের যুবক। তথ্যচিত্র নির্মাণ তার পেশা। নানান বিষয়ের ওপর তথ্যচিত্র তৈরি করে ইউটিউবে দেয় সে। গত 8 বছর ধরে এই কাজ করছে, ভালোই যায় করে। তার চ্যানেলের সাবস্ক্রাইবার 2 লাখ পেরিয়েছে কয়েকদিন আগে, 3 কোটির ওপর ভিউয়ার। একদিন তার কানে গেল মেঘনার তীরে দুর্গাপুর গ্রামের আয়নাবাড়ির কথা। তার কানে যেতেই সে সিদ্ধান্ত নিয়ে ফেলল সে যাবে আয়নাবাড়িতে। ভূতের বাড়ি থেকে সরাসরি সম্প্রচার করবে তার অভিজ্ঞতা। লোক জানবে ভূত পেতনি জিন পরি বলে কিছু নেই, একেবারে হাতে কলমে প্রমাণ করে ছাড়বে। দারুণ অ্যাট্রাকটিভ সাবজেক্ট। দেরি করলে চলবে না। ঈদ আসছে, উৎসবের দিন, তার আগেই ঘুরে আসবে আয়নাবাড়ি থেকে। ক্যামেরা যা যা দরকার সব গুছিয়ে নিল রফিক। সেই সঙ্গে কিনে নিল জোরালো আলোর জন্যে 5 ব্যাটারির একটা টর্চ লাইট। ভূত না থাকলেও সাপ নিশ্চয়ই আছে। পুরনো বাড়ি বলে কথা। টর্চটা হাতে নিয়ে আপন মনে মিটিমিটি হাসলো রফিক। চেনা দোকানদার তাকে হাসতে দেখে বলল, হাসছেন কেন? রফিক হাসতে হাসতে জবাব দিল, ভূত ধরতে যাচ্ছি ভাই, ভাবছো এই টর্চের আলোয় তাকে দেখতে পাবো কিনা।
দোকানদার অবাক হলো। ভূত ধরবেন? রফিক হেসে বলল, ক্যামেরায়, তারপর লাইভ টেলিকাস্ট ইউটিউবে, পরশু সন্ধ্যে থেকে দেখবেন। মনে আছে তো আমার চ্যানেলের নাম? পরদিন দুর্গাপুর গ্রামে পৌঁছতে বিকেল হয়ে গেল। গ্রামের যিনি ইমাম তার সঙ্গে আগেই কথা হয়েছে। বাইরে থেকে গ্রামের সরকারি অফিসার কিংবা আর কেউ এলে তাদের থাকার জন্য অতিথি নিবাস বলে ছোট একটা বাড়ি আছে, সেখানে এসে উঠল রফিক। ইমাম সাহেব সঙ্গে ছিলেন এতক্ষণ। এবার এসে হাজির হলো গ্রামের আরও কিছু মানুষ। তাদের অনেকেই চেষ্টা করলো রফিককে বোঝাতে, আয়নাবাড়ির পেতনি মিথ্যে নয়, সত্যিই আছে। যত না তার থেকে বেশি ভয় সাপের। সাপ মারতে লাঠি চাই। ও হ্যাঁ, আর নিল একটা ফোল্ডিং চেয়ার। ভূতের দর্শন পেতে কত সময় অপেক্ষা করতে হবে কে জানে। হয়তো পুরো রাত অপেক্ষা করতে হলো। অতক্ষণ তো দাঁড়িয়ে থাকা যায় না, তাই নিয়েছে চেয়ারটা। সূর্যাস্তের ঠিক আগে আয়নাবাড়ির সামনে এসে হাজির হলো রফিক। চোখ তুলে দেখলো বাড়িটাকে। লোহার বড়সড় গেট মরচে ধরে ভেঙে গেছে, অর্ধেক খোলা। তার মাথায় পাথরে লেখা আয়নাবাড়ি। বাড়িটার নাম লেখার উপর বহুকাল ধরে জমে থাকা ময়লার আস্তরণ, তবু পড়া যায় নামটা। ভাঙা লোহার গেট দিয়ে ভিতরে ঢুকলো রফিক। এক অদ্ভুত নিস্তব্ধতা চারদিকে। একটু কি গা ছমছম করে উঠল রফিকের। হঠাৎ এক ঝলক বাতাস কি এসে ছুঁয়ে গেল তাকে। রফিক এক মুহূর্তের জন্য বোধহয় ভয় পেল। সে দাঁড়িয়ে পড়ল। একটা বাদুড় তার মাথার উপর দিয়ে পাখা ঝটপট করে উড়ে গেল। একটা মাত্র মুহূর্তের ভয় সঙ্গে সঙ্গেই সামলে নিল রফিক। তার কানে এলো গ্রামের মসজিদের মাইক থেকে ভেসে আসা আজান। রফিক সাহস পেল, বুঝলো সে বাস্তবের মাটিতেই আছে। সঙ্গের রুকসাক খুলে তার ভিতর থেকে বের করলো ক্যামেরা আর টর্চ। গলায় ঝুলিয়ে নিল ক্যামেরা, চালু করে দিল তার সরাসরি সম্প্রচার। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি আয়নাবাড়ির সামনে। সূর্য অস্ত যায়নি এখনো পুরোপুরি, তবে কিছুক্ষণের মধ্যে চলে যাবে। ক্যামেরা এখন থেকে এক নাগাড়ে চলতে থাকবে। আমি যা দেখব আপনারাও তাই দেখবেন। চলুন বাড়ির ভিতরে যাওয়া যাক। ভাঙাচোরা গেট পেরিয়ে ভিতরে ঢুকলো রফিক। বাড়িটার ভিতর অন্ধকার নামতে শুরু করেছে। টর্চটা লাগবে এখন। তারপর পা বাড়ালো সামনে। আয়নার ঘর দোতলায় বলেছিলেন ইমাম সাহেব। দোতলায় ওঠার সিঁড়ি কোথায় আছে খুঁজে দেখতে হবে প্রথমে। কেমন একটা পচা সোদা গন্ধে ভরে চারপাশ। রফিক সিঁড়িতে পা রাখলো। ভাঙা জানলা দিয়ে গাছের পাতা ধুলো এসে পড়ে একটা মোটাসোটা আস্তরণ তৈরি করেছে সিঁড়ির ওপর। রফিক তার উপর দিয়ে হাঁটতে কচমচ মচমচ করে একরকম শব্দ হতে থাকলো। সেই শব্দ প্রতিধ্বনিত হতে থাকলো যেন সারা বাড়িটি জুড়ে। আর বাড়ির ভিতরে আশ্রয় নেওয়া পাখির ঝাঁক সেই শব্দে কিচিরমিচির করে ওড়াউড়ি করতে লাগলো। রফিক থেমে গেল। পাখিদের ডাকাটা কি আর দানার ঝাপটার শব্দ অনুসরণ করে দেখার চেষ্টা করলো। কিছু দেখতে পেল না। তখন সে আবার চড়তে শুরু করলো সিঁড়ি। উঠে এলো দোতলায়। বায়ে ডাইনে ঘরের সারি। রফিক শুরু করলো ডান দিকের ঘর দিয়ে। ইমাম বলেছিল আয়নাবাড়ির আয়নাঘর নাকি দোতলায়, বড় সড়ো ঘর। সেই ঠিকাদার মরে যাওয়ার পর সকালে গ্রামের কোনো মানুষ আসতে চায়নি। পুলিশের সঙ্গে একমাত্র এসেছিলেন ইমাম সাহেব। কিন্তু তার নাকি মনে নেই ঘরটা ঠিক কোথায়। মনে নেই নাকি বলতে চাননি? কেন বলতে চাননি? একটা একটা করে ঘরে যাচ্ছে রফিক, আর দেখতে চাইছে সেখানে কোনো আয়না আছে কিনা। এ ঘর সে ঘর, একটা ঘরের ভিতর দিয়ে আর একটা ঘর, সেখান থেকে আর একটা ঘর। একসময় রফিকের নিজেরই গুলিয়ে গেল সে কোন দিকে, ডাইনে না বায়ে। ইমাম সাহেবেরও নিশ্চয়ই গুলিয়ে গিয়েছিল। কেমন একটা পচা গন্ধ ভেসে আসছে সব ঘর থেকে। কোথাও কোনো শব্দ নেই, শুধু রফিকের পায়ের জুতোর যে আওয়াজ চলার সময় সেটুকুই। এইভাবে চলতে চলতে একটা ঘরে গিয়ে সে চমকে উঠল। একেবারে মুখোমুখি দেয়ালে এক মানুষ সমান বড় একটি আয়না। রফিক বুঝলো ঠিক ঘরেই সে এসেছে। এবার গোছগাছ করে গুছিয়ে বসার পালা। প্রথমে বের করলো পোর্টেবল ল্যাম্পটা, সুইচ অন করলো। ঘর ভরে গেল আলোয়। একে একে বের করলো বাকি সব জিনিস। চা ভর্তি ফ্লাস্কটা রাখলো মেঝের ওপর। ক্যামেরাটা একটা জায়গায় এমনভাবে ঝুলিয়ে দিল যাতে তার নিজের ছবি, আয়নার ছবি এবং পুরো ঘরটার ছবি ধরা পড়ে ক্যামেরার লেন্সে। সব গুছিয়ে সেট করার পর ফোল্ডিং চেয়ারটা পেতে বসলো সে। এ সময় হঠাৎই খেয়াল করলো রফিক পচা গন্ধটা যেন ক্রমশ বাড়ছে। গন্ধটা কাটাবার জন্য সিগারেট ধরালো রফিক।
হুস করে ধোয়া ছাড়লো এক মুখ, তারপর তাকালো আয়নাটার দিকে, খুঁটিয়ে দেখতে লাগলো। এক পলক দেখেই বোঝা যায় অনেক কাল আগেই প্রাচীন আয়না, এখনো অক্ষত, ওপরে মোটা ধুলোর আস্তরণ ঠিকই, এত বড় আয়না আজকাল দেখা আর যায় না। আগেকার দিনে নবাব জমিদাররা তাদের নাচ ঘরে এমন আয়না ব্যবহার করতো বলে বইতে পড়েছে রফিক। আয়নাটার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে রফিক। দেখতে দেখতে সে অদ্ভুত একটা জিনিস খেয়াল করলো। আয়নার কাঁচটি অদ্ভুতভাবে ঝিকিমিকি করতে শুরু করলো, যেন কিছু একটা প্রতিফলিত হচ্ছে সে তার মধ্যে। কিন্তু আয়নার সামনে তো সে নিজে আছে, একা। তাহলে এই যে অচেনা কিছু একটা ছবি, হিজিবিজি আলোর খেলা, এটা কি করে হচ্ছে? রফিক পিছু ফিরল, কি তার পেছনে আছে সেটা দেখার জন্য। আর সে পিছু ফেরার সঙ্গে সঙ্গে লাইভ স্ট্রিমের দর্শকরা চেঁচিয়ে উঠল, রফিক, কাকে সঙ্গে নিয়ে গেছো তুমি? এই মেয়েটা হঠাৎ কোত্থেকে এলো? এ তো তোমার সঙ্গে আগে ছিল না। এক দর্শক একটু রসিক মন্তব্য করলো, মেয়েটাকে কি ঢাকা থেকে নিয়ে গেছো? এতক্ষণ লুকিয়ে রেখেছিলে কেন? মেয়ে তার সঙ্গে? দর্শকরা মজা করছে, তাই হবে। রফিক নিজেও যোগ দিল সেই মজায়। সে ভেবেছিল দর্শকরা ঠাট্টা করছে তাকে ভূত পেতনি দেখতে না পেয়ে। সে নিজেও তাই মজা করে উত্তর দিল, এখানে এমন সুন্দরী মেয়ে থাকতে ঢাকা থেকে আনতে যাব কেন কাউকে? তবে একটা অনুরোধ, ভূত পেতনি দেখতে হলে চুপ করে থাকতে হবে, নইলে তারা ভয় পেয়ে চলে যাবে। তবু এক দর্শক এরপর বলে বসলো, ভালো করে মুখ দেখতে পাচ্ছি না মেয়েটির, ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেবেন? এবার রফিক রেগে গেল, তোমরা সবাই আত্মায় আচ্ছন্ন হয়ে আছো নাকি ঠাট্টা করছো আমাকে? এখানে মেয়ে কোথায়? আমি একা, একদম একা, বিরক্ত করো না। সে তার কথা শেষ করতে পারিনি, নিজেই চমকে গেল। আয়নার দিক থেকে মৃদু অথচ স্পষ্ট একটা ঝুমঝুম শব্দ ভেসে এলো। পায়ে নুপুর পরে কেউ যেন খুব আস্তে আসছে। শব্দটা রফিকের দিকে এগিয়ে আসছে। রফিক পিছিয়ে যাওয়ার চেষ্টা করলো, পারল না। তার দুই পা যেন পাথর হয়ে গেছে। হঠাৎ নুপুরের শব্দ এসে থামলো তার সামনে। তারপর ফিসফিসিয়ে উঠলো একটি নারী কণ্ঠ, তুমি এখানে কেন? সে স্বর খুব মৃদু, খুব দুর্বল, স্পষ্ট নয় আবার অস্পষ্টও নয়। সে গলা নারীর হতে পারে, আবার দূর থেকে ভেসে আসা বাতাসও হতে পারে। রফিকের গলা শুকিয়ে গেছে, কোনো রকমে বলতে পারলো, কে 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 তুমি? কেউ উত্তর দিল না এই কথা। কেবল কোথায় কোন দিক থেকে এক ঝলক ঠান্ডা হিমেল বাতাস ছুটে এলো। রফিক বসে পড়লো তার চেয়ারে। শীত শীত লাগছে। হঠাৎই যেন ঘরের তাপমাত্রা অনেকখানি নেমে গেছে। সে ভাবলো একটু চা খাওয়া যায়। ফ্লাস্কটা খুলে চা ঢেলে নিল নিজের কাগজের কাপে, চুমুক দিল। পর মুহূর্তে দেখলো ফ্লাস্কের মুখটা আপনা আপনি খুলে গেল। তারপর কেউ যেন কাগজের কাপে ঢেলে নিল চা। যারা লাইভ স্ট্রিম দেখছিল তাদের মধ্যে থেকে একজন বলে উঠলো, মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে আর তুমি বসে? কেমন মানুষ তুমি রফিক?